নমস্কার। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আর আমার সঙ্গে এই মুহূর্তে যিনি বসে আছেন, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মুকুল বিশ্বাস। মানবাধিকার আন্দোলনের সঙ্গেও মুকুলবাবু যুক্ত, পাশাপাশি পরিবেশ আন্দোলনের সঙ্গেও যুক্ত। আজকে আমরা আপনাদের মনের কিছু প্রশ্ন, যেগুলো মুকুলবাবুর কাছ থেকে শুনব, সাধারণত আমার আপনার মতন মানুষ যে বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত থাকে বা বর্তমান সময়কালে তো চিন্তিত বটেই। আচ্ছা মুকুলবাবু, প্রথমেই আপনাকে আমাদের এই ইউটিউবে স্বাগত জানাচ্ছি। বলছি, একটা প্রশ্ন যেটা মানুষের মধ্যে আসছে, আমাদের কাছে অনেক মানুষ জিজ্ঞাসা করছেন, যে অনেক সময় দেখা যায় যে থানা থেকে ফোন করে কারোকে বলা হয় যে আপনি এসে থানায় দেখা করুন, অথবা মধ্যরাতে বাড়ির সামনে জিপ দাঁড় করিয়ে পুলিশ বেল বাজায়, দরজার কড়া নাড়ে। এক্ষেত্রে একটা সাধারণ মানুষ কি করতে পারে? দেখুন, প্রথম কথা হলো সাধারণ মানুষকে এই পুলিশের প্রতি সাধারণ মানুষের যে ভয়টা আছে না, এটাকে দূর করতে হবে। সাধারণ মানুষকে বুঝতে হবে যে পুলিশ একটা পাবলিক সার্ভেন্ট ছাড়া আর কিচ্ছু নয়। পুলিশ আইনের ঊর্ধ্বে নয়। পুলিশকেও যদি কোনো কাজ করতে হয়, সেটা কিন্তু আইনের আওতায় থেকেই, দায়রার মধ্যে থেকেই করতে হবে। সে তিনি যত বড় পুলিশ অফিসারই হোক না কেন, সেটা তিনি থানার ওসি হোক বা ডিএসপি হোক বা এসপি হোক বা আইপিএস স্তরের কোনো ডিজিআইজি হোক না কেন, আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নন। এই ভয়টা যতদিন না সাধারণ মানুষের দূর হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই যে কথাগুলো আপনি বললেন, যে কথাগুলো নিয়ে সাধারণ নাগরিকরা অমূলক ভয় পান, অর্থাৎ আমাকে পুলিশ ফোন করে ডাকলো, এই শুনুন না, আপনি চলে আসবেন কালকে, দেখা করে যাবেন তো থানায়। আমি তো পুলিশের চাকর বাকর নই যে পুলিশ আমাকে ফোন করে ডাকলো আর আমি সুরসুর করে একদম ভয়তে চলে গেলাম। পুলিশ যদি কাউকে ডাকতে হয় কোনো কেস রিলেটেড বা কোনো ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে, তাহলে পুলিশকে তাকে নোটিশ দিতে হবে। যদি সাক্ষী হয় তাহলে সাক্ষীর নোটিশ দিতে হবে। যদি অভিযুক্ত হন তাহলে অভিযুক্তের জন্য যে নোটিশ আছে কমপ্লাই করবার জন্য, সেটা দিতে হবে। সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট আছে পরিপ্রেক্ষিতে, সেখানে একদম ম্যান্ডেটরি করে দেওয়া আছে, কম্পালসারি করে দেওয়া আছে যে সাজা যদি 7 বছরের কম হয়, মানে 7 বছর পর্যন্ত হয়, তাহলে পরে পুলিশ কিন্তু নোটিশ দিতে, যেটা আগে 41 সিআরপিসি ছিল, বর্তমানে 35(3) বিএনএসএসে আছে, পুলিশ কিন্তু আপনাকে নোটিশ দিতে বাধ্য। আবারও বলছি, বাধ্য। মানে ব্যাপারটা এরকম নয় যে পুলিশ ইচ্ছে হলো দিল, ইচ্ছে হলো দিল না, তা কিন্তু নয়, পুলিশ বাধ্য। সুতরাং পুলিশ যদি আপনাকে ডিটেলস ফোন করে, আপনার প্রথম কাজটা হলো সেই পুলিশ অফিসারটির পুরো নাম এবং তার ডেজিগনেশনটা জেনে নেওয়া। অর্থাৎ প্রথমেই জিজ্ঞাসা করা যে আপনার নামটা কি অফিসার, এবং সেকেন্ড হচ্ছে আপনার র্যাঙ্ক কি, মানে কোন, আপনি কি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর, কে বলছেন, থানা থেকে বলছেন, কোন থানা থেকে বলছেন, কোন র্যাঙ্কের অফিসার বলছেন, আপনার নামটা কি, কেন আমাকে ডাকছেন, কি বিষয়ে ডাকছেন, তা তিনি নিশ্চয়ই বলবেন। তিনি যদি না বলেন যে না আমি বলবো না, আপনি থানায় এসে কথা বলুন, আবারও বলছি, আপনি মনে রাখবেন যে আপনি কিন্তু পুলিশের চাকর বাকর নন, যে পুলিশ আপনাকে ডাকলো আর আপনি ভয় করতে লেজ গুটিয়ে পুলিশের সঙ্গে দেখা করতে চলে গেলেন। পুলিশকে বলবেন তাহলে আপনি নোটিশ দিন, আমি নোটিশ পেলে পরে অ্যাকর্ডিং টু ল আমার যেটা ব্যবস্থা হবে আমি নেব। এরপরও যদি পুলিশ আইন অনুযায়ী কাজ না করে, তাহলে আপনার কাছে দরজা খোলা আছে, আপনি এসপিকে জানাবেন যে পুলিশ আমায় ফোন করে এইভাবে ডাকছে, বা পুলিশ আমাকে এইভাবে ফোন করে ভয় দেখাচ্ছে বা হুমকি দিচ্ছে। আর তাতেও যদি কাজ না হয়, আমি আশা করি কাজ হবে, আমরা বহু সময় এসপিকে চিঠি দিয়ে দেখেছি কাজ হয়েছে। যদি তাতেও কাজ না হয়, তারপরে কিন্তু আদালতের দরজা আপনার খোলাই আছে, আপনি লোয়ার কোর্টেও যেতে পারেন, হাইকোর্টেও যেতে পারেন। সুতরাং আচ্ছা, এক্ষেত্রে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পুলিশ ধরুন রাত্রিবেলায় ওই যেটা বললাম জিপ থামিয়ে নিয়ে দাঁড়ালো এবং দাঁড়িয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। সেক্ষেত্রে একটা মানুষ গ্রেপ্তার হওয়ার আগে পুলিশের কাছে কি দেখতে বা জানতে চাইতে পারে? আর মহিলাদের ক্ষেত্রে নিয়মটা কি কিছু আলাদা আছে? মহিলা এবং পুরুষের ক্ষেত্রে নিয়মটা আলাদা আছে, এবং নতুন আইনে বয়স্কদের ক্ষেত্রে নিয়মটা আলাদা আছে। 60 বছরের বেশি বয়স হলে পরে ডিএসপির কাছ থেকে পারমিশন নেওয়াটা পুলিশের জন্য জরুরি। একজন অ্যারেস্টিং অফিসার বা আইও চাইলে পরেই অ্যারেস্ট করতে পারবে না, ডিএসপির কাছ থেকে তাকে পারমিশন নিয়ে আসতে হবে কোনো সিনিয়র সিটিজেনকে অ্যারেস্ট করবার জন্য। মহিলাদের ক্ষেত্রে সন্ধ্যার পরে কোনো মহিলাকে থানায় ডাকা যাবে না। সূর্যাস্তের পর, সূর্য ডুবে যাওয়ার পর কোনো মহিলাকে থানায় ডাকা যাবে না। আর যদি কোনো মহিলাকে অ্যারেস্ট করতে হয়, তাহলে মহিলা পুলিশ ম্যান্ডেটরি।
আর সকলের ক্ষেত্রে অ্যারেস্টের জন্য যে প্রসিডিওর সুপ্রিম কোর্টের ডিকা বসু জাজমেন্টে যেটা বলা আছে যে অ্যারেস্টিং অফিসারের নেম ব্যাজ অর্থাৎ নাম জ্ঞাপক ব্যাজ, যেখানে তার নাম এবং ফুল ডেজিগনেশন ভিজিবল হতে হবে, ইউনিফর্মে থাকতে হবে। এইগুলো কিন্তু একদম সুপ্রিম কোর্টের জাজমেন্ট ম্যান্ডেটরি করে দিয়েছে যে আপনি 41 নোটিশ 41 নোটিশ বললাম, যদি 7 বছরের পর্যন্ত সাজা হয় তাহলে ম্যান্ডেটরি, কিন্তু 7 বছরের ওপরে হলে দিতে পারবে না, তার কিন্তু কোনো প্রহিবিশন কোথাও নেই। যে ধরুন কোনো সাজা 10 বছর, আইনে কিন্তু কোনো বাধা নেই। নোটিশটা দেওয়া হয় হচ্ছে ইনভেস্টিগেশনে কোঅপারেট করবার জন্য। অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার যদি মনে করে যে অমুক অ্যাকিউজডের বা অমুক ব্যক্তির এই তদন্তে সহযোগিতার প্রয়োজন, তিনি কিন্তু তাকে নোটিশ দেবেন। 7 বছর পর্যন্ত নোটিশ কম্পালসারি করা আছে, 7 বছরের ওপরে হলে নোটিশ দেওয়া যাবে না, এই প্রহিবিশন কিন্তু কোথাও নেই। অর্থাৎ এটা ডিপেন্ড করছে, এটা ডিসক্রিশনারি পাওয়ার হচ্ছে আয়োর ওপরে। ইনভেস্টিগেটিং অফিসার বা ইনকোয়ারি অফিসার যদি মনে করে যে আমি তাকে ডাকবো, এই তদন্তে প্রয়োজন, হতে পারে সে অভিযুক্ত, তার কিন্তু বাধা নেই, আয়ও চাইলে পরে তাকে ডাকতে পারে। কিন্তু এক্ষেত্রে তো আমাদের সেগুলো চলে না, আমাদের সবই চলে হচ্ছে কত পয়সা দিলে আয়ও ধরবে না তার উপর। আয়ও ওইভাবে ডাকে যে ভাই কত দিবি বল, 50,000 টাকা 1 লাখ কত হলো, তোকে আমি অ্যারেস্ট করবো না, নোটিশ দিয়ে দেবো, কমপ্লাই হয়ে যাবে। তো এই চলটা আছে বলে, কিন্তু পুলিশ চাইলেই তার মন মর্জি অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, সেটা হতে পারে না। আর এখন যেটি রিসেন্ট সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট, একদম রিসেন্ট জাজমেন্ট, মিহির রাজের সাথে বলা আছে 2025-এর জাজমেন্ট, যেটা রিপোর্টেড জাজমেন্ট, সেখানে বলা আছে কাউকে অ্যারেস্ট করতে গেলে পরে অ্যারেস্টের গ্রাউন্ড তাকে লিখিতভাবে জানাতে হবে অ্যারেস্ট করবার সময়, অথবা ইমিডিয়েট আফটার অ্যারেস্ট আপনাকে লিখিতভাবে জানাতে হবে যে কেন আপনি এই ব্যক্তিকে, মানে অর্থাৎ আমাকে কেন অ্যারেস্ট করলেন। আর সেটা যদি না জানানো হয়, সেটা কিন্তু বেলের একটা স্ট্রং গ্রাউন্ড, এবং কোর্টকে বলা আছে যে এক্ষেত্রে কিন্তু কোর্ট শুধুমাত্র এই লিখিতভাবে গ্রাউন্ড না জানানোর জন্যে তাদেরকে ছেড়ে দিতে পারে, তাদেরকে জামিন দিতে পারে। এর পাশাপাশি ডিকে বসুর জাজমেন্ট রয়েছে, বা আগে আমাদের সিআরপিসিতে ছিল, এখন বিএনএসএসে রয়েছে, অ্যারেস্ট করবার সময় অ্যারেস্ট মেমো একটা প্রিপেয়ার করে দিতে হবে, সেই অ্যারেস্ট মেমোতে সিগনেচার থাকতে হবে যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে। পাশাপাশি তার কোনো রিলেটিভ বা তার কোনো বাড়ির লোক বা বন্ধুকে জানাতে হবে। পাশাপাশি একজন বা দুজন রেসপেক্টেবল লোকাল পার্সনকে দিয়ে কিন্তু অ্যারেস্ট অফ মেমো সাইন করাতে হবে। অর্থাৎ আপনি গেলেন, আপনার পছন্দ হলো না বলে, বা আপনাকে পছন্দ মতো টাকা দিল না বলে ওই পুলিশ অফিসার কলার তুলে নিয়ে চলে গেল, এটা হবে না। আর বিশেষ করে রাত 10টা থেকে 6টার কথা বলবো। রাত 10টা থেকে 6টা সুপ্রিম কোর্টের আরেকটি জাজমেন্ট আছে 2012-র রামলীলা ময়দান ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা সুপ্রিম কোর্ট সুমোটো জাজমেন্ট দিয়েছিল। সেখানে বলা আছে রাইট টু স্লিপ আমাদের ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ ঘুমের অধিকার আপনার মৌলিক অধিকার। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনি নিশ্চিন্তে ঘুমাবেন, আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না। অর্থাৎ যদি না কোনো এক্সেপশনাল সিচুয়েশন তৈরি হয়, অর্থাৎ যদি না কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়, বা কোনো লাইফ থ্রেট থাকে, বা বড় কোনো ঘটনা না ঘটে, অর্থাৎ একটা খুন হয়ে যাচ্ছে বা কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ, দেশদ্রোহী কার্যকলাপ, তো সামান্য একটা অপরাধের জন্য, একটা পেটি কেসের জন্য কিন্তু আপনি রাত্রেবেলা গিয়ে তুলতে পারবেন না, যদি না আমি কোনো দাগি আসামি হই, বা যদি না কোনো রকমভাবে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা প্রিভেন্ট না করলে পরে বড় ধরনের ঘটনা, জীবনহানি বা সম্পত্তিহানি হবে। আদারওয়াইজ কিন্তু 10টা থেকে 6টা আপনি সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিশ্চিন্তে ঘুমোতে পারেন। ওই আপনার নামে কেউ একটা গিয়ে কমপ্লেন করলো, আর পুলিশ রাত 1টার সময় এসে আপনার বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে 4টে গালাগালি দিয়ে আপনাকে তুলে নিয়ে চলে গেল, এই জামানা কিন্তু আগে ছিল। এখন কিন্তু ব্যাপারটা তো সহজ নয়, পুলিশ এটা করতেই পারে। এক্ষেত্রে বহু পুলিশ অফিসারকে সাসপেন্ড হতে দেখেছি, আমি নিজে বহু পুলিশ অফিসারকে জেল খাটতে দেখেছি, এবং আমি নিজে একটি কেসে ছিলাম যেখানটাতে এই মামলার ফলে, এই বেআইনি ইল্লিগাল ডিটেনশনের ফলে কিন্তু থানার মেজবাবুকে অ্যারেস্ট হতে হয়েছিল, যে কেসে আমি ডিফেক্টর হয়েছিলাম। সেই ঘটনা কিন্তু আছে, এবং সেই অফিসারকে 70 দিন জেল কাস্টডিতে থাকতে হয়েছিল, এখনও মামলা চলছে। সুতরাং ব্যাপারটা তো সহজ নয় যে পুলিশ চাইলে যে মন মর্জি যা খুশি করলাম এবং আমি পার পেয়ে গেলাম, সেই দিনটা কিন্তু এখন শেষ। আচ্ছা, আর একটা প্রশ্ন, যেটা হচ্ছে সাধারণ মানুষ প্রায়ই আমাদের দপ্তরেও বলেন, বিভিন্ন জায়গায় এই অভিযোগ কান পাতলে শোনা যায়, যে একটি মানুষ কোনো ঘটনার প্রেক্ষিতে যদি থানায় গিয়ে অভিযোগ করেন, এবারে সেই জিডি হিসেবেই তো প্রথমে ট্রিটেড হয়, তারপরে সেটা এফআইআর হিসেবে ট্রিটেড হয়। তো জিডি অনেক ক্ষেত্রে নিতে চায় না। যদি জিডি না নিতে চায় তাহলে কি করণীয়, এবং যদি এফআইআর হিসাবে ট্রিট না করতে চায় জিডিকে, তাহলে সেক্ষেত্রে কী প্রসিডিউর? দেখুন, যদি কগনিজেবল অফেন্স ডিসক্লোজ করে, বলা আছে পরিষ্কার আইনে যে যদি কোনো কমপ্লেন আপনি থানায় জমা দিতে গেলেন, কোনো অভিযোগ, সেটা যদি কগনিজেবল অফেন্স ডিসক্লোজ করে, তাহলে পরে পুলিশ কিন্তু ইনস্ট্যান্ট এফআইআর করতে বাধ্য। এইবার যদি ধরুন কগনিজেবল অফেন্স না করে, যদি ডিসক্লোজ না করে, সেক্ষেত্রে পুলিশের হাতে একটা প্রিলিমিনারি এনকোয়ারির
অপশান আছে, নতুন বিএনএসএসে বলা আছে 14 দিন একটি প্রিলিমিনারি এনকোয়ারি পুলিশ করতে পারে। তাহলে সেই প্রিলিমিনারি এনকোয়ারিটা করা পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু পুলিশ কমপ্লেন আপনার জমা নিতে বাধ্য। ব্যাপারটা এরকম নয় যে আপনাকে রিফিউজ করে বাড়ি পাঠিয়ে দিল, কমপ্লেনটা নিল না, না নিলে কি জিডি করতে বাধ্য। কিন্তু এখন যেটা সুবিধা হয়েছে, আপনি 3 রকমভাবে কমপ্লেন করা যায়। একটা হচ্ছে ইলেকট্রনিক মোডে, অর্থাৎ পুলিশ আপনার ফিজিক্যাল কপি নিল না, আপনি ইমেল করে পুলিশকে পাঠালেন, থানায় পাঠালেন, পাশাপাশি বাই পোস্টে পাঠানো যেতে পারে। 3টে মোডে, বাই পোস্ট, পোস্টাল মারফত আপনি অভিযোগ জানাতে পারেন, সরাসরি থানায় গিয়ে জানাতে পারেন, ইমেল মারফত জানাতে পারেন। সেক্ষেত্রেও যদি পুলিশের আপনার মনে হচ্ছে পুলিশ ঠিকমতো কাজ করছে না, তাহলে ইমিডিয়েট আপনাকে এসপিকে জানাতে হবে যে পুলিশের এই পার্ট কিন্তু পুলিশ ঠিকমতো যে কাজটা তার ডিউটি, যেটা একজন পাবলিক সার্ভেন্টের পুলিশ অ্যাক্টে বা পুলিশ রেগুলেশনসে বলা আছে, সেটা যদি পুলিশ না করে তাহলে কিন্তু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইমিডিয়েট জানাতে পারেন। সেক্ষেত্রে আপনার সমস্যার অনেকটাই সমাধান হবে। যদি কগনিজেবল অফেন্স হয়, সেটা যদি ডিসক্লোজ করার পরও যদি ডিউটি অফিসার কমপ্লেন না নেন, ডিকে বাসু জাজমেন্টে বলা আছে সেই ডিউটি অফিসারের বিরুদ্ধে কিন্তু এফআইআর হবে। মানে ব্যাপারটা কিন্তু সহজ নয়। আবারও বলছি, ধরুন একটা পুলিশ অফিসার ডিউটিতে বসে আছে, টেবিল ডিউটিতে, আপনি একটা গুরুতর অভিযোগ নিয়ে গেলেন, তিনি আপনার অভিযোগটা ফেরত দিয়ে দিল, সেই ডিউটি অফিসারের কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এফআইআর হবে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলছে ডিকে বাসুর এফআইআর হবে এবং সেখানে তার 6 মাস পর্যন্ত সাজা আছে। এক্ষেত্রে আপনার যারা দর্শক তাদেরকে আমি বলতে চাইবো যে এক্ষেত্রে যখন আপনারা এসপির কাছে চিঠি করবেন বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি করবেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন যদি ওই থানায় যে অফিসার ডিউটিতে ছিলেন তার যদি নামটা যদি আপনি বুকে দেখতে পান তো নামটা লিখবেন, পাশাপাশি ডেট এবং টাইমটা অবশ্যই লিখবেন যে কত তারিখে কোন সময় আপনি থানাতে কমপ্লেন করতে গিয়েছিলেন, পুলিশ আপনাকে নেয়নি। এখন কিন্তু ডিপার্টমেন্ট, আবারও বলছি, আগের মতো 10 বছর, 15 বছর, 20 বছর আগে যেটা হতো সেটা কিন্তু নয়। পুলিশ কিন্তু অনেকটাই এখনও ডিপার্টমেন্টালি অ্যাক্টিভ। অন্তত অভিযোগ হলে পরে তার 50% ডিপার্টমেন্টাল অ্যাকশন হয়, একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়। এখন কিন্তু নিয়মিত ডিএসপি এসপিরা থানা ভিজিট করেন, তারা কিন্তু ইন্সপেকশন করেন পুলিশ আদৌ ঠিকমতো কাজ করছে কিনা। তারপরেও পুলিশের স্বভাব তো অত সহজে যাবে না, কিন্তু পুলিশের স্বভাবটাই যেতে গেলে পরে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, তাকে আইনটা জানতে হবে, পুলিশের প্রতি এই ভয়টা কমাতে হবে এবং পুলিশকে যে ঘুষ দেওয়ার প্রবণতা মানুষের মধ্যে রয়েছে, আবারও বলছি, মানে আমরা তো সবসময় পুলিশকে দোষ দিই, পুলিশ টাকা খায়, পুলিশ ঘুষ নেয়, পুলিশ এই করছে, পুলিশ বেআইনি কাজ করছে। পুলিশ কিন্তু তখনই ঘুষটা খাবে যখন আপনি ঘুষটা দেবেন। আমি যদি পুলিশকে ঘুষটা না দিই, পুলিশের কি ক্ষমতা আছে যে আপনার বাড়ি ঢুকে সে ঘুষটা নিয়ে যাবে? তাহলে যদি পুলিশ আপনার বাড়ি ঢুকে টাকা নিয়ে যায় তাহলে তো সে ডাকাতির দায়ে পড়বে। এটা মাথায় রাখবেন, আপনার দর্শকদের বলবো যে মাথায় রাখবেন, পুলিশও কিন্তু আপনার মতো সেম একজন সাধারণ নাগরিক। তিনি ডিউটিরত অবস্থায় তার কিছু সীমিত ক্ষমতা দেওয়া আছে যে অ্যারেস্ট করবার সময় বল প্রয়োগ করতে পারে, কিন্তু ততটুকুই বল প্রয়োগ করতে পারে, যতটুকু বল প্রয়োগ করলে পরে অ্যারেস্ট আপনি করা যাবে, তার বেশি নয়। কিন্তু পুলিশের কাছে বন্দুক আছে মানে পুলিশ আপনাকে গুলি চালিয়ে দেবে, সেটা কিন্তু পুলিশ করতে পারবে না। পুলিশ যদি গুলি চালায়, এটাও মাথায় রাখবেন যে রিসেন্টলি যে এনকাউন্টারের গল্পটা আসছে বা চল তৈরি হয়েছে, কথায় কথায় এনকাউন্টারের গল্প আসে, কথা ওঠে, সেক্ষেত্রে বলে রাখি, আপনি একজন সাধারণ মানুষ গুলি চালালে যা হবে, একজন পুলিশ অফিসার গুলি চালালে তার এগেনস্টে কিন্তু সেম প্রসিডিওর হবে। অর্থাৎ আপনি গুলি চালালে কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে যে মার্ডার কেসটা হবে, একজন ডিউটি অফিসার যদি কর্তব্যরত অবস্থায় যদি কোনো পুলিশ অফিসার কাউকে গুলি করে, তার ক্ষেত্রেও কিন্তু একটা মার্ডারের সেকশনেই কিন্তু মামলা হবে, সেই মামলার কিন্তু তদন্ত হবে, তার বন্দুকটা জমা থাকবে, তার এগেনস্টে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, তার এগেনস্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারি করবেন, তার এগেনস্টে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এনকোয়ারি করবেন। সুতরাং আপনার ক্ষেত্রে যেমন শুধু পুলিশ এনকোয়ারি করতে, এক্ষেত্রে কিন্তু একজন পুলিশ অফিসারের আরও বেশি দায়বদ্ধতা, তাকে আরও 5টা এক্সট্রা এনকোয়ারির মুখে পড়তে হবে এবং তার পান থেকে চুল খসলে তার সাজা হবে। আপনার যেমন যাবজ্জীবন হবে, তারও যাবজ্জীবন হবে। সুতরাং এমন ভাবার কিন্তু কারণ নেই যে গায়ে খাকি উর্দিটা পরে নিলাম এবং আমি 7টা খুন করে পার পেয়ে গেলাম, সেটা কিন্তু হবে না। আর একটা জিনিস রিসেন্ট আর একটা চল হয়েছে যে ওই কোমরে দড়ি পড়ে ঘোরালাম, এইসব করলাম। আইনত সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী এটা করানো যাবে না, কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের একটা কিন্তু ডিগনিটি রয়েছে। আপনি যখন কাউকে কোমরে দড়ি পড়ে ঘোরাচ্ছেন, এটা কিন্তু একটা খুব অবমাননাকর আচরণ। আপনার এগেনস্টে লিগাল অ্যাকশন হতেই পারে, কিন্তু আপনি চাইলেই তাকে কোমরে দড়ি পড়ে ঘোরালেন। কিন্তু রিসেন্টলি এই নতুন বিএনএসএসে কিছু, আবার বলছি, সীমিত অপশন দেওয়া আছে। কীরকম? যারা ধরুন দাগি আসামি, হয়তো 10টা মার্ডার করে এসছে, তিনি পালিয়ে যেতে পারেন, যাদের ক্ষেত্রে এরকম প্রবণতা রয়েছে, সেই সমস্ত লোকেদেরকে আদালতে নিয়ে যাওয়ার সময় বা ফেরার পথে হাতকড়া পরানো যেতে পারে। কিন্তু সাধারণ একটা আসামিকে
রাস্তায় তো আপনি ঘোরাতে পারবেনই না। আপনি তো কোর্টে নিয়ে যাওয়ার সময় বলেছে হাত করা পড়া। পুনর্গঠনের ক্ষেত্রেও তো অনেক সময় নিয়ে যায়। পুনর্গঠনের ক্ষেত্রে নিয়ে গেলেও হবে না। দেখুন আপনি ভাবেন একটা লোককে আপনি পুনর্গঠনের জন্য যখন নিয়ে যাচ্ছেন, তার মানে নিশ্চয়ই আপনি প্রিকশনারি মেজারমেন্ট পর্যাপ্তভাবে নিচ্ছেন। একটা আসামির সাথে আপনার ১০ টা অফিসার থাকছে। এখন আবার তার সাথে ২০ টা সিভিক ভলান্টিয়ার থাকে। সুতরাং একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপে আপনি একজন আসামিকে নিয়ে যাচ্ছেন, তার তো পালানোর স্কোপটাই থাকছে না। সেই। সেক্ষেত্রে তার কোমরে দড়ি পরানো, আবারও বলছি, কোমরে দড়ি পরানো বা হাতে হাতকড়া পরানোর অপশানটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তুলে দেওয়া হয়েছিল। নতুন বিএনএসএসে তার যে অপশানটা রাখা আছে, সেখানেও কিন্তু সীমিত। বলা হচ্ছে যারা দাগী আসামি এবং আদালত থেকে পালাতে পারে সেই অপশান বা সম্ভাবনা যাদের রয়েছে, প্রিভিয়াস রেকর্ড বুঝে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই। সুতরাং আপনার নামে একটা কেস হলো আর আপনাকে কোমরে দড়ি পরে ঘুরিয়ে দিল, তার কিন্তু লিগাল কনসিকুয়েন্সেস কিন্তু যদি ওই লোকজন লড়েন, তাহলে কিন্তু ভয়ঙ্কর হবে। যে বলবো আপনাকে যে আজকে শেষ প্রশ্ন, যেটা আমার দর্শকদেরও জানার দরকার, বা অনেক দর্শক আমাকে ফোন করেছিলেন এই ব্যাপারটা জানতে চেয়েছিলেন। বিষয়টা হচ্ছে আমি তো আইনজ্ঞ নই, যিনি আইনটা বোঝেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে বহু মামলা লড়েছেন, তো তার কাছে এটা জিজ্ঞাস্য। শেষ প্রশ্ন এটা, সেটা হচ্ছে যে এখন পুলিশকে যদি আমরা রাস্তায় দেখি বা কোনো আন্দোলন মোকাবেলা করতে গেলে দেখি, এখন এক্ষেত্রে দেখাও যাচ্ছে যে তাদের নেম প্লেট থাকছে না, সেটা কি আইনজ্ঞ হিসাবে কি মনে করেন? না, এটা আইনত পুলিশ যদি নেম প্লেট না নিয়ে যায়, আমি একটু আগে একটা কথা বলেছিলাম, ডিকে অফিস জাজমেন্টের কথা বলেছিলাম যে অন ডিউটি কোনো পুলিশ অফিসার যদি কাউকে অ্যারেস্ট করতে যায়, তাহলে তার নাম জ্ঞাপক ব্যাজ কিন্তু কম্পালসারি থাকতেই হবে। তেমনি আমি পুলিশ রেগুলেশনস অ্যাক্টের কথা বললাম, পুলিশ অ্যাক্টের কথা বললাম, এই অনুযায়ী কিন্তু পুলিশ একটা ডিসিপ্লিনারি ফোর্সের পার্ট। তাকে কিন্তু প্রত্যেকটা ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু আইনটা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। তার ডিপার্টমেন্টাল যে প্রসিডিংস রয়েছে, ডিপার্টমেন্টাল যে ডিসিপ্লিন রয়েছে, সেটা কিন্তু মেনে চলতে হবে। সেক্ষেত্রে আপনি যখন অন ডিউটি, তার ডিসিপ্লিন বলছে যে আপনি ইউনিফর্মে থাকবেন এবং ইউনিফর্মে আপনার নাম এবং ডেজিগনেশন ভিজিবল থাকবে। অর্থাৎ আপনি শুধু নাম দিলেন তাতে কিন্তু হবে না। নামের পাশাপাশি আপনি এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর কী আছেন, ডিএসপি। যদি যারা এটা করছেন না, তার মানে ধরে নেওয়া হবে তারা দায়িত্ব এবং কর্তব্য অবহেলা করছেন। অথবা পুলিশের মধ্যে ট্রেসপাসার ঢুকেছে। একদমই তাই। আমি একটা খাকি উর্দি পরে একটা ভিড়ের মধ্যে চলে গেলাম, তার মানে কিন্তু এটা হলো না যে আমি পুলিশ অফিসার হয়ে গেলাম। আমার যতক্ষণ না নাম এবং ডেজিগনেশন থাকছে, ততক্ষণ কিন্তু আমার এগেনস্টে কিন্তু ডিসিপ্লিনারি, অর্থাৎ পুলিশ অফিসার এগেনস্টে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে যদি কনসার্ন অথরিটির কাছে কমপ্লেন করা হয়। না, এবং যদি ট্রেসপাসাসও ঢোকে, আমি বলছি সেক্ষেত্রে বিতর্কের কারণে, তাহলে সেইটা দেখাও তো পুলিশের দায়িত্ব। একদমই তাই। সেই কারণেই তো এই ডিসিপ্লিনারি ফোর্সের এই যে নিয়মকানুনগুলো, যে ইউনিফর্ম, নেম ব্যাজ, অর্থাৎ একজন আম পাবলিক কিন্তু পুলিশের ওটা চট করে ওই নেম ব্যাজ থাকলে পরে কিন্তু তাকে যদি দুটো কোশ্চেন করা হয়, তাহলে কিন্তু সে ধরা পড়ে যাবে। কিন্তু আপনার যদি নামটাই না থাকে, আমি যদি বুঝতেই না পারলাম যে আপনি কোন থানা থেকে এসেছেন, কোন র্যাঙ্কের অফিসার, আপনার নামটা কি, তাহলে তো আমি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেনটা করতে পারছি না। আমাকে তখন কিন্তু আননোন ব্যক্তি হিসেবে কমপ্লেন করতে হচ্ছে। সেটা কিন্তু ক্রাইমটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, আরও বাড়িয়ে দেবে। অর্থাৎ পুলিশের পোশাক পরে যে কেউ একটা ক্রাইম করে, সেটা কিন্তু পুলিশের জন্য খারাপ হবে, কারণ পুলিশের বদনামটা হবে। ধরুন একটা লোক শুধুমাত্র পুলিশের পোশাক পরে রাস্তায় একটা ক্রাইম করলো, তাহলে অপরাধটা কিন্তু শুধুমাত্র মানে পুলিশের পোশাকটা দেখেই চিহ্নিত হবে যে এই লোকটা পুলিশের ছিল, কিন্তু আদৌ পুলিশের ছিল কি ছিল না, এইটা কিন্তু পুলিশের ক্ষেত্রেই আরও করা হওয়া উচিত, যে তার ডিপার্টমেন্টের যে ডিসিপ্লিন, সেটা যাতে তার ফোর্সের প্রত্যেকে মেনটেন করে, এটা এনশিওর করতে হবে পুলিশ অথরিটিকেই। আদারওয়াইজ এন্টায়ার ডিপার্টমেন্ট কিন্তু এই সোসাইটির কাছে, এমনি তো পুলিশের বদনামের শেষ নেই, কিন্তু সোসাইটির কাছে তাদের কিন্তু আরও বেশি বদনামের ভাগিদার হতে হবে। আমরা অনেকটাই জানলাম আপনাদের জ্ঞাতার্থে। আমি এটা ভিডিও আপনাদের কাছে যেটা দিলাম, তাতে এই মুকুল বিশ্বাস, যিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, তো তার নাম্বারটাও দেওয়া থাকলো। যদি আপনাদের কারোর কোনো এই ব্যাপারে মামলা করার দরকার হয়, বা যদি মনে করেন আইনি পরামর্শ নেবেন, তাহলে আপনারা এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমিও দর্শকদের ধন্যবাদ জানালাম।